আচ্ছা, আমরা যখন মারা যাই তখন ঠিক কি হয়? এটা কিন্তু মানব ইতিহাসের সবচেয়ে পুরনো আর সবচেয়ে গভীর একটা প্রশ্ন, তাই না? চলুন আজকে এই রহস্যটাকেই একটু ঘেঁটে দেখা যাক। আমরা এর দুটো দিকই দেখব। একটা হলো আমাদের শরীরের কি হয়, আর আরেকটা হলো আমাদের চেতনার কি হতে পারে। তো যখন সব শেষ হয়ে যায়, যখন সেই ফাইনাল মোমেন্টটা আসে, তখন আসলে কি ঘটে? এই বিশাল প্রশ্নের উত্তর খুঁজতে গেলে না আমাদের দুটো আলাদা রাস্তা ধরে এগোতে হবে। প্রথম রাস্তাটা একদম সোজা সাপটা, বাস্তব। মৃত্যুর পর আমাদের এই শরীরটার ঠিক কি হয়? ভাবতে কিন্তু বেশ অবাকই লাগে, তাই না? যে আজকের এই বিজ্ঞান আর প্রযুক্তির যুগেও পরকালের উপর বিশ্বাস কিন্তু একটুও কমেনি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা সংস্কৃতিতে মানুষ আজও মনে করে যে মৃত্যু মানেই সবকিছু শেষ নয়, আমাদের কোনো একটা অংশ সেটা এই জীবনের পরেও টিকে থাকে। আর এটা কিন্তু শুধু মুখের কথা না, এই সংখ্যাগুলোর দিকে একবার তাকান। খুব বেশি দিন আগের কথা নয়, ধরুন ২০১৪ সালে যুক্তরাজ্যে প্রায় ৬০% মানুষ মনে করত যে মৃত্যুর পরেও আমাদের কিছু একটা অংশ বেঁচে থাকে। আর তার পরের বছর ২০১৫তে আমেরিকায় ৭২% মানুষ স্বর্গে বিশ্বাস করত। মানে এমন একটা জায়গা যেখানে ভালো কাজের পুরস্কার হিসাবে অনন্ত সুখ পাওয়া যাবে। তাহলে চলুন প্রথমে আমরা সেই জার্নিটার কথাই বলি, যেটা বিজ্ঞান দিয়ে মাপা যায়, মানে মৃত্যুর পর আমাদের শরীরের ঠিক কি পরিবর্তন হয়। আচ্ছা, মৃত্যু মানেই কি সঙ্গে সঙ্গে সব শেষ? মেডিকেল সায়েন্স কিন্তু বলবেন না, ঠিক তা নয়। মৃত্যু আসলে দুটো ধাপে হয়। প্রথমটা হলো কার্ডিয়াক ডেথ, মানে যখন হার্টটা থেমে যায়। আর মজার ব্যাপার হলো, এই অবস্থায় যদি 4 থেকে 6 মিনিটের মধ্যে চিকিৎসা শুরু করা যায় তাহলে কিন্তু জীবনে ফেরা সম্ভব। কিন্তু দ্বিতীয় পর্যায়টা হলো বায়োলজিক্যাল ডেথ, যখন ব্রেনের কাজ পুরোপুরি বন্ধ হয়ে যায়, তখন আর ফেরার কোনো রাস্তাই খোলা থাকে না। বায়োলজিক্যাল ডেথ কনফার্মড হওয়ার পর শরীর কিন্তু বেশ অদ্ভুত একটা প্রক্রিয়া শুরু করে। এটা সিনেমার মতো অতটা শান্ত বা গোছানো ব্যাপার বিলকুলই না। শরীরের সব পেশি একদম রিল্যাক্সড হয়ে যায়, যার ফলে ব্লাডার বা অন্ত্রের উপর আর কোনো কন্ট্রোল থাকে না। এমনকি ফুসফুসে যদি কোনো বাতাস আটকে থাকে, সেটা বেরিয়ে আসার সময় একটা গোঙানির মতো শব্দও হতে পারে, কিংবা পেশিগুলো শেষবারের মতো একবার কেঁপে উঠতে পারে। এরপর শরীর আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করে। এই পর্যায়টাকে বলে অ্যালগোর মর্টিস, বা সোজা কথায় ডেথ চিল। যেহেতু রক্ত চলাচল বন্ধ, তাই শরীরটা ধীরে ধীরে তার চারপাশের তাপমাত্রার সাথে মিশে যায়। শরীর ঠান্ডা হওয়ার সাথে সাথেই আরেকটা ঘটনা ঘটতে থাকে, লিভার মর্টিস, মানে গ্র্যাভিটির টানে শরীরের সমস্ত রক্ত নিচের দিকে জমা হতে শুরু করে। এর ফলে শরীরের যে অংশটা মাটির দিকে থাকে সেখানে একটা গাঢ় বেগুনি রঙের ছোপ পড়ে। সিনেমায় বা ক্রাইম শোতে এই জিনিসটা প্রায়ই দেখানো হয়, খেয়াল করেছেন নিশ্চয়ই। আর এরপর আসে সবচেয়ে পরিচিত স্টেজটা, যার নাম রাইগোর মর্টিস। মৃত্যুর প্রায় 2 থেকে 6 ঘন্টার মধ্যে শরীরের পেশিগুলো শক্ত হতে শুরু করে। এর কারণ হল কোষের ভেতরে ক্যালসিয়াম ঢুকে পড়ে। শরীরটা তখন আক্ষরিক অর্থেই একদম কাঠের মতো শক্ত হয়ে যায়। এই পর্যায়টা শেষ হলে শুরু হয় প্রকৃতির কাছে ফিরে যাওয়ার আসল পালাটা, মানে ডিকম্পোজিশন। কয়েকদিনের মধ্যেই ব্যাকটেরিয়ারা তাদের কাজ শুরু করে দেয়। মাসখানেক পর নরম টিস্যুগুলো গলে যেতে থাকে। যদি মাটির নিচে কবর দেয়া হয় তাহলে একটা শরীর কঙ্কালে পরিণত হতে সময় লাগে প্রায় 8 থেকে 12 বছর। আর ভাবুন, 50 বছরেরও বেশি সময় পর সেই কঙ্কালটাও ধীরে ধীরে মাটির সাথে মিশে যায়। জীবনের চক্রটা এভাবেই পূর্ণ হয়। তো শরীরের যাত্রাপথ তো আমরা বিজ্ঞানের চোখে দেখে নিলাম, কিন্তু আসল প্রশ্নটা তো অন্য জায়গায়, তাই না? আমাদের শরীরের ভেতরের এই আমিটা, মানে আমাদের যে চেতনা, সেটার কি হয়? সেটা কোথায় যায়? এই প্রশ্নের উত্তর হয়তো তাদের কাছে কিছুটা পাওয়া যেতে পারে যারা একদম মৃত্যুর দোরগোড়া থেকে ফিরে এসেছেন, মানে যাদেরকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করার পরেও কোনোভাবে তারা আবার জীবনে ফিরে এসেছেন। তাদের সেই নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতাগুলো কিন্তু আমাদের বেশ কিছু অদ্ভুত পথের দিকে ইঙ্গিত করে। কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই অভিজ্ঞতাগুলো সবার জন্য একরকম হয় না, একদম দুটো ভিন্ন মেরুর মতো। কেউ কেউ বলেন তারা নাকি একটা আলোর দিকে এগিয়ে যাচ্ছিলেন আর চারপাশের সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। আবার ঠিক তার উল্টো অভিজ্ঞতাও আছে। কেউ কেউ বলেন সেখানে ছিল শুধুই নিকষ কালো অন্ধকার, একটা অনন্ত শূন্যতা, কোনো চিন্তা নেই, কোনো অনুভূতি নেই, কিচ্ছু না। এই দুই ধরনের অভিজ্ঞতা কিন্তু একটা খুব পুরনো দার্শনিক ভাবনাকে আবার সামনে নিয়ে আসে। যেমনটা ফরাসি দার্শনিক রেনে দেকার্থ বলেছিলেন, আত্মা শরীর থেকে আলাদা। যদি এই ধারণাটা সত্যি হয় তাহলে তো শরীরের শেষ মানেই চেতনার শেষ নয়, তাই না? আবার অন্যদিকে আরেকজন দার্শনিক ফ্রিদরিখ নীৎসে,
একটা একেবারে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো ধারণা দিয়েছিলেন, সেটার নাম ইটার্নাল রিকারেন্স। একবার শুধু ভাবুন তো, আমাদের এই জীবন, এর প্রত্যেকটা আনন্দ, প্রত্যেকটা কষ্ট, আমরা নাকি ঠিক একইভাবে অসীম সংখ্যকবার বেঁচেছি এবং ভবিষ্যতেও বাঁচব। কোনো স্বর্গ নেই, নরক নেই, কিচ্ছু নেই, আছে শুধু এই একই জীবনের অনন্ত পুনরাবৃত্তি। প্রাচ্যের দর্শনে আবার একেবারে অন্য একটা পথের কথা বলা হয়েছে। যেমন বৌদ্ধ ধর্মের সংসার চক্রের একটা ধারণা আছে। এখানে বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর আত্মা আবার নতুন একটা শরীর ধারণ করে, আর শুরু হয় নতুন একটা জীবন। এই জন্ম মৃত্যুর চক্রটা চলতেই থাকে যতক্ষণ না জ্ঞান বা এনলাইটেনমেন্টের মাধ্যমে এই চক্রটা ভেঙে মুক্তি বা নির্মাণ লাভ করা যাচ্ছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? আমাদের সামনে দুটো যাত্রার ছবি কিন্তু এখন বেশ পরিষ্কার। একটা হলো শরীরের যাত্রা, যার প্রত্যেকটা ধাপ বিজ্ঞান মেপে বলে দিতে পারে, আর অন্যটা হলো চেতনার যাত্রা, যেটা দর্শন আর বিশ্বাসের রাজ্যে ঘুরে বেড়ায়। কিন্তু আসল প্রশ্নটা হলো, এই দুটো রাস্তা কি আদৌ কোথাও গিয়ে এক হয়? আমাদের শেষটা কি তাহলে শুধুই এই পৃথিবীতে মিশে যাওয়া? আমাদের এতদিনের জমানো স্মৃতি, ভালোবাসা, আমাদের এই চেতনা, এগুলো কি শুধুই ব্রেনের একটা খেলা, যা শরীরটা থেমে গেলেই হাওয়ায় মিলিয়ে যাবে? শরীরের শেষ ঠিকানাটা তো আমাদের জানা, কিন্তু আমাদের চেতনার, তার যাত্রাপথটা কোথায় গিয়ে শেষ হয়? সম্ভবত এই একটা প্রশ্নের উত্তর বিজ্ঞান বা দর্শন কেউই একা দিতে পারবে না। উত্তরটা হয়তো লুকিয়ে আছে আমাদের প্রত্যেকের নিজের বিশ্বাস আর নিজের অনুসন্ধানের মধ্যেই।